প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আসলে আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সংকটে শিল্প, গতি নেই নতুন বিনিয়োগে, বাজছে টি-20-র বাজনা, বিশ্বকাপ শুরু আজ। বুথ ফেরত জরিপের ফলাফল, নেহরুর পর টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরছেন মোদি। দৈনিক সমকালের শিরোনাম, ক্ষমতার পুঁজিতে ভাওয়ালের রিসোর্টের মালিক বেনজির, রেলের 713 কোটি টাকার গচ্চা প্রকল্প। দৈনিক যুগান্তরের শিরোনাম, স্লুইস গেট নির্মাণে প্যাকেজ ঘুষ, রিক্রুটিং এজেন্টদের অনিয়ম বন্ধে কাজ করছে বাংলাদেশ, জাতিসংঘ বিশেষজ্ঞদের চিঠির জবাব। কালের কণ্ঠের শিরোনাম, ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখলে নেন বেনজিরের শ্যালক, নিত্য প্রয়োজনীয় 30 পণ্যে কমছে কর। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, মনকষ্টে আত্মহত্যার চেষ্টা, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দীর্ঘশ্বাস, বেনজিরের পার্টনারের খোঁজ। দেশ রূপান্তরের শিরোনাম, ঝুঁকিতে 15,000 কোটি, শ্রমবাজারের অন্ধকার, বেনজিরের সহযোগীদের খোঁজে গোয়েন্দারা। খবরের কাগজের শিরোনাম, মালয়েশিয়ায় যাওয়া হলো না 40,000 কর্মীর, উদ্বোধনী অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে নয় ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট। কালবেলার শিরোনাম, ত্রিমুখী চাপে বাজেট ব্যবস্থাপনা, স্ত্রীর মর্যাদা চান ছাত্রলীগ নেত্রী, নেতা বলছেন বিয়েই করেননি। আমাদের সময়ের শিরোনাম, বছর বছর সড়কে টোল বাড়ানোর আয়োজন, দুদকে উপস্থিত না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন বেনজির। মানব জমিনের শিরোনাম, বেনজির কথা বলতেন বন্দুকের ভাষায়, নোয়াব সদস্য সম্মাননা পেল মানব জমিন। আজকের পত্রিকার শিরোনাম, সার্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্তরা, 100 স্টেশনে থামে না ট্রেন। সময়ের আলো, দিন যাচ্ছে চ্যালেঞ্জ বাড়ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। প্রতিদিনের বাংলাদেশ, শ্রমিক সংকটের নেপথ্যে এজেন্সির গাফিলতি, বুথ ফেরত জরিপে মোদি হ্যাট্রিকের পথে। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, বড় অপরাধে লঘুদণ্ড, দুর্নীতি বন্ধ হচ্ছে না প্রশাসনে। এটি একটি খুব চমৎকার শিরোনাম, যে দুর্নীতি বন্ধ হচ্ছে না প্রশাসনে। আমরা একটু শুরুতে ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। সারা বিশ্ব টি-20 ক্রিকেট নিয়ে আবার একটু আলোচনায়। আজকে টি-20 অলরেডি একটা খেলা অলরেডি শেষ হয়ে গেছে এবং উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে। আমাদের দল ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে সেই চিরাচরিত যে চেহারা, সেই চেহারাতেই আছে। তো রতন, আপনি কি মনে করেন যে এবারের বিশ্বকাপ কি আনবে আমাদের জন্য? ধন্যবাদ রাজু ভাই। আসলে আমাদের তো আনপ্রেডিক্টেবল, কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম, আমাদের দলটাও আনপ্রেডিক্টেবল একটা দল, কখন ভালো করে কখন খারাপ করে। দেখেন, যুক্তরাষ্ট্রে গিয়েই 3টা ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায়? তাদের অবস্থান হলো 19তম। 20টা টি-20 দলের মধ্যে আমি হলো 9। 19তমর সঙ্গে প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে আমরা গোহারাই হারলাম। তৃতীয় ম্যাচে জিতলাম। সেটা যদি বলি যে এটা সেই ধারাবাহিকতা না, এটা হঠাৎ করে ম্যাচটা উল্টে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যারা এই ম্যাচে হেরে যায় এবং এভাবে হেরে যাওয়ার তো একটা ইয়ে আছে, ঠিক আছে, খেলাধুলায় আপনি হারতেই পারেন না, লড়াই করে হারেন। হ্যাঁ, লড়াই করে হারেন। লড়াইটাই আমরা দাঁড়াতে পারলাম না যুক্তরাষ্ট্রের সঙ্গে। সেই টিম আমরা যাচ্ছি, প্রফেশনাল টিমগুলো আমরা ভারতকে দেখছি, ইংল্যান্ডকে দেখছি, ওয়েস্ট ইন্ডিজকে দেখছি, নিউজিল্যান্ডকে দেখছি, তাদের পারফরমেন্সগুলো কি সারা বছর। আমাদের পারফরমেন্স ছিল অত্যন্ত, মানে কি বলবো এটাকে, এক্সপেরিমেন্টাল পর্যায়ে। কাউকে যায়, কাউকে ফেরত আনে, এক্সপেরিমেন্ট করতেছি এখনো। এক্সপেরিমেন্ট, কাউকে ফেরত নেই, কাউকে ফেরত পাঠাই, ওখান থেকে আবার খেলতে আইসা কেউ বাংলাদেশে এসে দেখি আমরা পত্রিকাতে। আপনি যুক্তরাষ্ট্রের থেকে শুরু করে এই যে টপ অর্ডারের ব্যর্থতা চলছে এবং আগে দেশেও চলছে, এবং না, তার তো প্রতিকারটা কি? এই লোক দিয়েই আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছি এবং প্রতিবার হেরে যাচ্ছি এবং ওই আলোচনা করছি। আমার ওই যে কালকে রাকিবুল হাসানের একটা ভালো কলাম ছিল যে এই দল নিয়ে কোনো খুব বেশি আশা করার কিছু নেই।
তারপরে আমরা বিশ্বকাপে পাঠিয়েছি আর কি, পাঠাতে হয় তাই আর কি। সুতরাং আমরা অবশ্যই চাবো ভালো করুক, তাদের পুরোটা উজাড় করে দিয়ে খেলুক এবং একটা ভালো সম্মানজনক অবস্থা নিক, এটুকু আমাদের আশা থাকলো। বাকিটা দেখবো কি হয়। আশায় বাঁচে মানুষ। অনেক ধন্যবাদ আপনাকে। কয়েকদিন ধরে যে ভদ্রলোককে নিয়ে এই আলোচনার পর আলোচনা হচ্ছে, আজকের পত্রপত্রিকাগুলোতেও একইভাবে বিস্ময়কর কিছু শিরোনাম হয়েছে। যেমন সেন্ট মার্টিনেও জমি কিনেছেন বেনজির, প্রথম আলো শিরোনাম। সমকালের শিরোনাম ক্ষমতার পুঁজি ভাওয়াল রিসোর্টের মালিক বেনজির। যুগান্তর শিরোনাম করেছে মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম। কালবেলা শিরোনাম করেছে, কালের কণ্ঠ শিরোনাম করেছে ক্রসফায়ারের ভয় দেখি ইটভাটা দখলে নেন বেনজিরের শ্যালক। এবং মানব জমিন যে শিরোনামটি করেছে বেনজির কথা বলতেন বন্দুকের ভাষায়। তিনি এখন দুবাইয়ে, কি হবে? দেখুন, বেশ কিছুদিন যাবত বেনজিরকে নিয়ে আলোচনা হচ্ছে এবং হঠাৎ করে একটি পত্রিকা নিউজ হওয়ার পর থেকে এটা আলোচনা এসছে। বেনজির বাংলাদেশ পুলিশের তিনটা খুব গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ছিলেন। ঢাকা পুলিশের কমিশনার ছিলেন, সে র্যাবের ডিজি মহাপরিচালক ছিলেন, সর্বোপরি পুলিশের আইজি ছিলেন। সে সময় তার দোর্দণ্ড প্রতাপ আমরা দেখেছি। তিনি খণ্ডকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, সেখানেও আমরা তাকে দেখেছি। তখন তার প্রফেশনাল অবস্থান দেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কল্পনার মধ্যেও ছিল না যে একজন শিক্ষিত উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন যিনি শিক্ষক, তার দ্বারা এত কিছু হতে পারে। মানে তার যে জেস্চার এবং তাকে দেখে যায়, তার চেহারা, তার আদর দেখে যেটা মনে হচ্ছে একটা শ্রদ্ধার জায়গা, সবকিছু সেটি বললাম। তারপরে বললাম যে একটা প্রফেশনাল অবস্থান থেকে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। সেই যে সম্মানজনক অবস্থান থেকে কত দূর তিনি নিচে নামতে পারেন, এটা একটা সাধারণ মানুষের আইডিয়া থাকে। কিন্তু এই পত্রপত্রিকা যা আসছে গত কিছুদিন যাবত, তাতে দেখে কল্পনাটা ভেঙে খান হয়ে গেছে যে মানুষ কি পারে না, মানুষ কি পারে না। আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি মাঝে মাঝে এই প্রশ্নটা করি, একটা মানুষের কত লাগে, মানে পুরো দেশটা কি না সেটাই বললাম যে এই যে দেখেন, এই যে আপনি যে শিরোনামগুলো পড়ে শোনালেন, সে মালয়েশিয়া থেকে শুরু করে দুবাই, আর গাজীপুর থেকে শুরু করে সেন্ট মার্টিন, ভাওয়াল থেকে সেন্ট মার্টিন, তারপরে ফরিদপুর, গোপালগঞ্জ, কোথায় নাই তার সম্পদ। এবং আপনি যেটা বললেন যে একটা মানুষের কত লাগে, তো সেই একটা, যেমন আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, কোরআনেও বলা আছে যে আসলে লিমিট ক্রস করলেই সেখানে সমস্যা। এটা অনেক আগেই তিনি লিমিট ক্রস করেছেন নানানভাবে। যেটা মানব জমিন যে শিরোনাম করেছেন, যিনি কথা বলতেন তিনি বন্দুকের ভাষায়, নিশ্চয়ই তা নাহলে পরে এত সম্পদ, এত প্রভাব প্রতিপত্তি, এত ফ্ল্যাট, এত বাড়ি। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। এই যে ভদ্রলোকের ব্যাপারে আমরা আগে কেউ কিছুই জানলাম না, কিছুই লিখলাম না, কিছুই হলো না, এখন ওই যে হাতি বিপদে পড়ে নাকি, বিপদে পড়লো, আমরা সবাই এত কিছু খুঁজে বের করলাম, প্রচার মাধ্যমের ভূমিকাটা কি? আগে কেন হয় না? দেখুন, আমাদের যদিও আপনি বলতে পারেন যে কালের কণ্ঠ এটা শুরু করেছিল, না সেটা শুরু করেছে প্রচার মাধ্যমে, এটা ব্রেক থ্রুটা করেছে, কিন্তু তবুও সমস্যা আছে আমাদের দেশে। আমরা ক্ষমতার যারা তৃতীয় চতুর্থ স্তরে যারা থাকে, তাদের নিয়ে আমাদের প্রচার মাধ্যমগুলো লেখালেখিগুলো সহজ, উপরে একটু ভয়, একদম উপরে ভয় তো বটে। তারা নানানভাবে আমাদেরকে হয়রানি করেন, নানানভাবে আমাদেরকে মালিকদেরকে হয়রানি করেন, সাংবাদিকদের হয়রানি করেন। বহু সাংবাদিকরা দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এখানে যদি আপনাকে ছোট্ট করে বলি, পুলিশ দায় নেবে না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এবং ফখরুল সাহেব বলেছেন সম্পত্তি লোক দেখানো না। ঠিক আছে, গত 3-4 দিন আগেও ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আজিজ এবং বেনজিরের দায় তাদের ব্যক্তিগত, এখানে সরকার নেবে না। কথাটা খুব শুনতে ভালো লাগে, কিন্তু ওনারা কোথায় সরকারের এইসব কাজ কি ব্যক্তিগত ছিল? আমি সেটা সরকারের অবস্থানের থেকে তো কাজটা করেছেন, ব্যক্তিগতভাবে বেনজির কাজটা করেন। মানে উনি যে ওই যে ভয়টা দেখিয়েছেন, ওনার সেই যে পোশাক, সেই যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক বেসটাকেই সোল করেতে তিনি এই কাজটা করেছেন। সুতরাং ব্যক্তিগত হতে পারে, হ্যাঁ, কিন্তু যেমন এখন প্রশ্ন উঠছে যে এরাই একসময় সরকারকে সাংঘাতিকভাবে আগিয়ে নিয়ে গেছে, সরকারকে সহযোগিতা করেছেন, এখন সরকার পিস্টান দিয়েছে। দুর্নীতির কারণে কি পিস্টান দিয়েছেন, না সরকার নিজেকে সম্মান বাঁচানোর জন্য পিস্টান দিয়েছেন, এটা প্রশ্নবিদ্ধ থেকে যায় প্রশ্নটা। তবে আমি মনে করি যে সরকারের অবস্থানটা যদি স্ট্রং থাকে, আজকের যে অবস্থানটা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, ওবায়দুল কাদের সাহেব যে বলেছেন, তাহলে কিছুটা হলেও মেসেজ যাবে যে সরকারের থেকে বড় বড় কর্তা সাহেবরা যে সময় দুর্নীতি করেন, সরকার থেকে নেমে যাওয়ার পরে সেই দুর্নীতি যখন বেড়ে আসবে, সরকার তোমাকে সাপোর্ট করবে না।
কিছুটা হলেও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের জন্য এটা একটা মেসেজ হতে পারে। উনি তো দেশে নাই, দেশে কি ফিরবেন কে ফিরবেন না সেটা তো এখন আমরা তো কেউ বলছেন দেশে নাই, কেউ বলছেন দুবাই, কেউ বলছেন স্ত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুর, সেই বিষয়টা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে নাই। এটা স্পষ্ট, এটা স্পষ্ট নয়। ইমিগ্রেশনের কাছে একটা তথ্য আছে যে তিনি অ্যাব্রোড, তিনি 4 তারিখে চলে গেছেন, কিন্তু তিনি দুবাই না সিঙ্গাপুর সেটা আমরা জানি। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে গত 2 দিন ধরে মানবেতর কিছু দৃশ্য দেখলাম আমাদের বিদেশ যাওয়া শ্রমিকদের, মালয়েশিয়ার যাওয়ার যেতে না পারা, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের দীর্ঘশ্বাস, মনোকষ্টে আত্মহত্যার চেষ্টা, এজেন্সিকে দুষলেন মাননীয় প্রতিমন্ত্রী শফিকুর। এটা দিয়ে শুরু করি। মাননীয় প্রতিমন্ত্রী সাহেব যে এজেন্সিদের দুষলেন সেটা শেষ দিনে কেন, এটা আমরা গত প্রায় 1 মাস যাবৎ মালয়েশিয়ান সরকার 15টি দেশের উপরে এমবার্গো করেছেন যে 15টি দেশের লোকজন 31শে মের পরে আর মালয়েশিয়াতে ঢুকতে পারবে না। তাহলে যত কিছু করার সমস্ত প্রক্রিয়াগুলো তো 31শে মের আগেই করতে হবে। তো হয় 31শে মার্চ পর্যন্ত কেন 40,000 লোক এয়ারপোর্টে যেয়ে বসে থাকবে? এজেন্সিগুলোর টিকিট নাই, কারো টিকিট আছে তো বিমানের ফ্লাইট নাই, ফ্লাইট আছে তো টিকিট নাই, ভুয়া টিকিট দেওয়া হয়েছে। এবং তাদের ইন্টারভিউগুলো দেখেছি, কেউ জমি বেচে, কেউ সুদের টাকা নিয়ে, কেউ নানানভাবে ঋণ কর্যকর নিয়ে 4 লাখ 5 লাখ, যেখানে মালয়েশিয়া যেতে লাগার কথা 1.5 লাখ, সেখানে এজেন্সি মন্ত্রী তো বললেন 90 এর নিচেও বোধহয় লাগে। হ্যাঁ, লাগার কথা এটা কাগজে কলমে এবং মন্ত্রীর মুখে, কিন্তু বাস্তবতাটা কি মন্ত্রী তদন্ত করে দেখেছেন যে এজেন্সিগুলো তাদের কাছে কত টাকা নিচ্ছেন? 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা করে টাকা নিয়ে তারা এয়ারপোর্টে বসে আছে। আমার তো উচিত ছিল যে এই সমস্ত লোকদের সঙ্গে মাননীয় মন্ত্রীর কথা বলা, যে আপনারা কোন কোন এজেন্সির কাছ থেকে কত টাকা কেন নিয়েছেন, এজেন্সিগুলো কোথায়। কালকে উনি একটা দায়সারা গোছে ঢাকার বাইরে কোনো একটা অনুষ্ঠানের মধ্যে সাংবাদিকরা প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি দায়সারা গোছে বললেন যে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নিয়েছেন অতীতে আপনারা? এরকম হাজার হাজার বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়ে রাস্তাঘাটে ঘুরছেন ঢাকায়, সেই তাদের এজেন্সি অফিসগুলোতে তার ঢুকতে পারে না, নিজে বসে আছে, এরকম দৃশ্য আমরা দেখেছি। আপনি খালি চিন্তা করেন যে এই যে মানুষটি তার জমি, শেষ সম্বল জমি বিক্রি করা, স্ত্রীর গহনা বিক্রি করা, বা একেবারে সুদে টাকা নিয়ে যে একটা স্বপ্ন নিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য এত কষ্ট করলো, এই যে লোকটা বিপদে পড়লো, এই যে শত হাজার হাজার মানুষ বিপদে পড়লো, এদের এই যে মানসিক কষ্ট, বা কেউ যদি আত্মহত্যা করে এ দায়টা কার হবে? না, সেটাই বললাম যে আপনি দেখুন, প্রায়ই আমরা দেখলাম হজের সময় যে হজ ফ্লাইট চলতেছে, এখন হজের মৌসুমে আমরা নিউজ দেখছি যে বেশ কয়েকটা এজেন্সি টাকা পয়সা নিয়ে তারা উধাও হয়ে গেছে, তারা যেতে পারছে না, অনিশ্চয়তা। ঠিক সেম ঘটনাগুলো বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু রিক্রুটিং এজেন্সি টাকা নেয়, পয়সা নেই, তাদেরকে ফ্লাইটে যাওয়ার সময় তাদের টিকিট দেওয়া হচ্ছে না বা ফ্লাইট মিস করছে। এই দায়ের কারণে আপনি কি 5টা উদাহরণ দেখাতে পারবেন যে 2-5টা হজ এজেন্সিকে ব্ল্যাকলিস্ট করেছে বা তার মালিককে গ্রেফতার করা হয়েছে, অথবা কোনো রিক্রুটিং এজেন্সির বাদ দেওয়া হয়েছে, তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে? এরকম অবস্থা যদি আমরা না করতে পারি, সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের কঠোর সিদ্ধান্ত না নেয়, তাহলে তো এই অবস্থা চলতেই থাকবে। আর তাছাড়া আরেকটা ব্যাপার, এই যে যারা এতগুলো টাকা আত্মসাৎ করলো সাধারণ মানুষের রক্তে পানি, অবশ্যই তারা যদি এই টাকাগুলো যদি উদ্ধার না হয় এবং তারা যদি বিচারের আওতায় না আসে, আপনি যেটা বললেন, তাহলে তো পরবর্তীতে আবারও একই অবস্থা হবে। হাজার হাজার মানুষ তো অলরেডি হচ্ছে। আপনি তাকে দেখুন যে এরকম না হয় আমাদের চোখের সামনে এয়ারপোর্টে গিয়ে কান্নাকাটি করছে বিদায় এই জিনিসগুলো মিডিয়াতে এসছে, কিন্তু এরকম ঘরে ঘরে যে কান্না কত দেখছি আমরা। সেই ইতালিতে যাওয়ার সময় আমাদের কালকে একটা রিপোর্ট এসছে জাতিসংঘ থেকে যে ইতালিতে যে মানে পথে আর কি, মানে অবৈধ পথে যে আমরা ইতালিতে যাচ্ছি, সারা পৃথিবীর থেকে যার 20% বাংলাদেশি, এবং তার মধ্যে 12% ইতিমধ্যে ডুবে মারা গেছে। জাতিসংঘের রিপোর্ট আমাদের সম্পর্কে। তার প্রতিরোধের জন্য আমাদের কি উদ্যোগটা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে? শুধু বড় বড় কথা না বলে মাননীয় মন্ত্রী সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে, যদি আমাদের কথা তারা শোনেন বা দেখেন, জানি না দেখবেন বা শুনবেন কিনা, যে এটার ব্যাপারে কথা না বলে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং সেই উদ্যোগটা যেন সম্মিলিত হয়। অনেক ধন্যবাদ আপনাকে। বুথ ফেরত জরিপের ফলাফল, নেহরুর পর টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছেন মোদী সরকার। এটা আসলে এতদিন নির্বাচন 7ম পর্ব শেষ হয়েছে, বুথ ফেরত জরিপটা কালকে রাতে এসছে। এটা একটা খুব বিস্ময়কর ব্যাপার যে এতদিন মনে হচ্ছিল যে এককভাবে বিজেপি ক্ষমতা যেতে পারবে না, যদিও বুথ ফেরত জরিপের মধ্যে তাই আছে যে এককভাবে বিজেপি যাবে না, কিন্তু তার অ্যালায়েন্স যেটা, তার জোট যেটা, সে জোট তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছে, এটা বুথ ফেরত জরিপের মধ্যে স্পষ্টভাবে এসছে। এখানে তার এগেনস্টে কংগ্রেসের নেতৃত্বে যে জোট, সে জোটের ধারে কাছে নেই। আচ্ছা, হ্যাঁ, এটা একটা ধরুন এতদিন আমরা ভারতের নানান কিছু দেখলাম, রাম মন্দিরকে কেন্দ্র করে
সেখানে নানান কিছু আলোচনা হয়েছিল। ভারতের শিক্ষিত, ভারতের সাংস্কৃতিক মনা সাহিত্যসেবী লোকেরা মনে করছে, মানে বারবার লেখালেখি করছিল যে ভারতকে এক হিন্দুত্ববাদের দিকে নিয়ে যাচ্ছেন মোদি, সুতরাং মোদিকে আবার ক্ষমতায় আসাটা ঠিক হবে কিনা এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল। কিন্তু ভারতের জনগণ তো সেই তাকেই সমর্থন করছেন, বুথ ফেরত জরিপের যে প্রাথমিক হিসাব যেটা দেখা যাচ্ছে। এবং এটা অবশ্যই একটা ঐতিহাসিক ঘটনা যে জওহরলাল নেহেরুকে যদি আমরা, জওহরলাল নেহেরুর রাজনৈতিক, তার পারিবারিক, তার ব্যক্তিগত যে হাইটস, তার যে অভিজ্ঞতা, যোগ্যতা, পড়াশোনা এবং তার যে কেরিয়ার, তার বাবা মতিলাল নেহেরু, তো সেই কেরিয়ার এবং ভারত শাসনের, ভারত স্বাধীনতার পেছনে তাদের যে অবদান, সেই নেহেরুর কাছাকাছি চলে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এটা আমার কাছে খুব বিস্ময়কর মনে হচ্ছে। কিন্তু পাবলিক যদি ভোট দেন আমার আপনার কিছুই করার থাকবে না, নেতা নির্বাচন মেনে নিতে হবে। তবে অবশ্যই এটা একটা ঐতিহাসিক ঘটনা হতে যাচ্ছে যে ভারতের মতো দেশে হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে একটি দল পরপর 3 বার ক্ষমতায় যেতে পারে, তার প্রমাণ নরেন্দ্র মোদী। আমি মনে করব যে এটা তার বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠুক, আমরা যেন প্রতিবেশী ভারতের কাছ থেকে ভালো ব্যবহার পাই, ভালো আচরণ পাই, আমাদের মধ্যে যেন সেই সুসম্পর্ক থাকে এবং তার কারণে যেন আমরা কোনো রকমভাবে বঞ্চিত, ক্ষতি না হই, সেটি আশা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। এই যে মালয়েশিয়াগামী শ্রমিকদের যে নির্যাতন, দুর্বিষহ যন্ত্রণা, তাদের প্রতি যে অন্যায় কাজটি হলো, এটার একটা সুষ্ঠু বিচার এবং তদন্ত হওয়া খুব জরুরি দরকার। এতগুলো মানুষের করুণ মুখ আমরা যেন আর না দেখি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।